কি ব্যাপার নেহা, তুই আমার রুমে কি করিস? তাও আবার টি শার্ট পরে। তোর কি লজ্জা শরম নেই নাকি? একটা ছেলে মানুষের সামনে টি শার্ট পরে দাঁড়িয়ে আছিস। তো কি সমস্যা? ভালোবাসার মানুষের সামনে এভাবে দাঁড়িয়ে থাকলে কি হবে? তুমি তো আমার খুব কাছেরই মানুষ। নেহা, এসব কি বলছিস? তুই আমার 4 বছরের ছোট, আর এসব কথা কেনই বা বলছিস? তোর কি মাথা ঠিক আছে? হুম, বেশ ঠিক আছে। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তোমাকে উজাড় করে ভালোবাসার জন্য আমার মনটা ছটফট করে। নেহার এমন কথা শুনে স্বাধীনের শরীর শিউরে উঠল। তবুও স্বাধীন নেহাকে এগুলো কিছুই না বলে অন্য কথা বলল। নেহা, তুই পাগল হয়ে গেছিস। দেখ, এরকম বাড়াবাড়ি করিস না। বেশি বাড়াবাড়ি করলে ভাবিকে কিন্তু বলে দিব। যদি বাঁচতে চাস তাহলে এই ভূত মাথা থেকে নামা। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার জন্য আপুকে বললে কিছুই হবে না। কোনো সমস্যা হলে শুধু আমার হবে। আমার হবে না, তোমারও হবে। এই বলে নেহা তার শরীরে টি শার্ট খুলতে শুরু করলো। স্বাধীন সেটা বুঝতে পেরে বাহিরে যেতে অমনি নেহা গিয়ে দরজা বন্ধ করে দিল। কোথায় যাচ্ছ জান? তোমাকে আমার লাগবে। আমার যে আর তর্স হয়েছে না, তোমাকে কাছে পেতে খুব ইচ্ছে করছে জান। চলো না আমরা স্বপ্নের দেশে যাই। নেহা, প্লিজ এরকম করিস না। একটু বোঝার চেষ্টা কর। তুই তো পিচ্ছি একটা মেয়ে, এগুলোর কি বুঝিস? আমি সবই বুঝি। আর তুমি আমাকে যতটা পিচ্চি মনে করছো, আমি ততটা পিচ্চি নই। আমি যথেষ্ট বড় হয়েছি। আমি এখন সবই বুঝি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। নেহা আর স্বাধীন কথা বলা বলি করছিল। ইতিমধ্যে স্বাধীনের ভাবি মানে নেহার বড় বোন সেখানে চলে আসে। এসে বলতে লাগলো, কি রে স্বাধীন, নেহা, তোরা এই রুমে কি করছিস? সেই কখন থেকে তোদের চেঁচামেচি শুনছি, কি হয়েছে তোদের? এই কথাগুলো শুনে তারা থমকে গেল। কেউ কিছু বলছে না, দুজনেই চুপ করে আছে। কিন্তু স্বাধীনের ভাবি মানে নেহার বড় বোন বারবার জিজ্ঞাসা করাই স্বাধীন বলে উঠল, ভাবি, তুমি আবার কখন এলে? আর কিছুই হয় নাই আমাদের মধ্যে, এমনিতেই গল্প করছিলাম। তুমি যাও, আমরা পরে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, তোরা খেয়ে নে, অনেক বেলা হয়ে গেছে। এই বলে স্বাধীনের ভাবি সেখান থেকে চলে যায়। পরে আবার নেহা স্বাধীনকে আটকে ফেলে এবং জড়িয়ে ধরে বলে উঠল, তুমি আপুকে বলে দিলে না কেন? তুমি মিথ্যা বললে কেন? তুমি তো বললে আপুকে বলে দিবে, তাহলে বললে না কেন? তুমি তো আমাকে অনেক গালমন্দ করলে। নেহা, সত্যি বলতে আমিও তোকে মনে মনে পছন্দ করি। বলি নাই এজন্য তুই আবার কি না কি মনে করিস। আমিও তোকে অনেক ভালোবাসি। আমারও ইচ্ছে করে তোর স্বপ্নের সাগরে ডুবে যেতে। এই কথা স্বাধীনের মুখে শুনে নেহা বিশ্বাস করতে পারছে না। চোখ বন্ধ করে স্বাধীনকে জড়িয়ে ধরল। স্বাধীন ও নেহাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং বিছানায় শুয়ে পড়ল। ওরা আসলে স্বপ্নের সাগরে ডুবে যেতে চাইছিল, কিন্তু ওপাশ থেকে স্বাধীনের ভাবি ডেকে বলল, কি রে, তোরা এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি আয়, খেয়ে নে, সব কিছু ঠান্ডা হয়ে গেল। তোরা খেয়ে নে, তারপর গল্প করিস। আসছি ভাবি। তারপর ওরা আসলো, এসে খেয়ে আবার রুমে চলে গেল। তখন নেহা আর স্বাধীন গল্প করছিল। একটু পরে স্বাধীনের ভাবি মানে নেহার বড় বোন সেখানে গেল। গিয়ে বলল, শোন, আমি একটু বাইরে যাচ্ছি শপিং করতে, তোরা থাক, আর উল্টাপুল্টা কিছু করিস না। বলেই চলে গেল। আপনারাই বলেন ওদের মনে এখন কি চলছে? ওরা ভাবছে এই তো সুযোগ, এই সুযোগ আর পাবো কিনা তার কোনো ঠিক নেই বলে দরজা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে বিছানায় পড়ে গেল। স্বাধীন নেহার ঠোঁটে কিস করলো। নেহা বলে উঠল, আমার খুব ভয় করছে। কি দিয়ে কি করছি বুঝতে পারছি না। তুমি কি জানো কি দিয়ে কি করতে হয়? আমি তো জানি না, আমাকে শিখিয়ে দেবে তো? জানো, আমার খুব ভয় করছে। আরে পাগলি, ভয় করছিস কেন? আমি তো আছি। আমি তো তোকে ভয় দেখাচ্ছি না, তোকে একটু আদর করব। প্লিজ আমায় আদর করতে দে। ভয় পাস না, তোকে আমি আস্তে আস্তে আদর করব। একটু ভয় পাবি না, ঠিক আছে? এটা বলে স্বাধীন নেহার জামা কাপড় খুলতে লাগলো। স্বাধীন নেহার ঠোঁটে কিস করতে লাগলো।
ঠোঁটে কিস করতে করতে বুকে কিস করতে লাগলো। নেহার শরীর শিউরে উঠল। এবার দুজনেই আর বেশি সময় নিল না। স্বাধীন যখন নেহার স্বপ্নের সাগরে ডুবে যেতে গেল তখন নেহা বলে উঠল, উফ আমি ব্যথা। আর একটু শোনা, এই তো হয়ে গেছে। এটা বলে স্বাধীন জোরে একটা ধাক্কা দিল। নেহা সহ্য করতে না পেরে একটা চিৎকার দিল। ইতিমধ্যে নেহার বড় বোন এবং স্বাধীনের ভাবি বাহির থেকে চলে আসলো। এসে তাদের চেঁচামেচি শুনতে পেয়ে রেগে বলল, কিরে তোদের এত চিৎকার চেঁচামেচি কিসের? তোদের কি খেয়ে দে কাজ নেই নাকি? সারাক্ষণ এত চেঁচামেচি করিস কেন? একটু বাইরে গিয়েছি অমনি তোরা চেঁচামেচি শুরু করে দিয়েছিস। স্বাধীনের ভাবি এটা বলে দরজা খুলতে লাগলো, কিন্তু দরজা ভেতর থেকে আটকানো ছিল। ঠকঠক শব্দগুলো ইতিমধ্যে দুজনেই কাপড় চোপড় গুছিয়ে পরে নিয়েছিল। নেহা এসে দরজা খুলো। স্বাধীনের ভাবি একটু রাগান্বিতভাবে তাকিয়েছিল। বোনের এমন রাগ দেখে নেহা ভয় পেয়ে গেল। নেহার ভয় পাওয়া দেখে নেহার বড় বোন একটু সন্দেহ করলো। সেটা মনের ভেতর রাখলো। ওদের কিছু বললো না, না বলে সেখান থেকে চলে আসলো। স্বাধীন বলতে লাগলো, এই যা, ভাবি মনে হয় কিছু বুঝে গেছে। কেমন জানি রাগ রাগ দেখা যাচ্ছে। এরকম তো আগে কখনো দেখিনি। যাই হোক, ভাবিকে একটু ভালোভাবে বোঝাতে হবে। ভুল বুঝতে দেওয়া যাবে না, নইলে বড় কোনো সমস্যা হতে পারে। আমাদের এমনভাবে থাকতে হবে যেন ভাবির সন্দেহটা দূর হয়ে যায়। স্বাধীন এবং নেহা কিছুদিন এমনভাবে থাকতে লাগলো। দুজনেই খুব কম মেলামেশা করত। এটা দেখে স্বাধীনে ভাবি মানে নেহার বড় বোন মনে মনে ভাবলো, ধুর আমি শুধু শুধু ওদের সন্দেহ করেছি বলে একটা মিষ্টি হাসি দিল। একটু পরেই স্বাধীন এসে বলল, ভাবি, আমি একটু নেহাকে নিয়ে বাইরে ঘুরতে যাব, প্লিজ। তুমি না করো না, আমার অনেক ইচ্ছে নেহাকে নিয়ে একটু ঘুরতে যাব। তোমার কি আপত্তি আছে? তোমার যদি আপত্তি থাকে তাহলে আর যাব না। আমি নেহাকে বলে রাজি করিয়েছি। নেহা বলেছে তুমি যদি যেতে দাও তাহলে যাবে। কোথায় যাবি? বেশি দূরে যাওয়া যাবে না, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসতে হবে। যদি তাড়াতাড়ি ফিরে আসতে পারিস তাহলেই যা, নইলে যাওয়ার দরকার নেই। তোর ভাইয়া এসে যদি শুনতে পায় তুই নেহাকে নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিস তাহলে অনেক গালাগালি করবে। তার আগেই তোদের ফিরে আসতে হবে, কিন্তু নইলে আমি যেতে দেব না, বলে দিলাম। ঠিক আছে ভাবি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা বেশি দূরে যাব না, খুব তাড়াতাড়ি চলে আসব। তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, আসার আগে আমরা চলে আসব। আসার সময় তোমার জন্য ফুচকা নিয়ে আসব। থাকো ভাবি, গেলাম। বলে দুজনে বাসা থেকে বের হলো। আশেপাশে অনেক জায়গাতে ঘুরে বেড়ালো। ফুচকা, চটপটি, সিঙ্গারা আরো অনেক কিছু খেলো। তারা দুজন খেয়ে দিয়ে এবার বাড়ি চলে আসলো। নেহা তার আপুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আপু তুমি এই সময় কি করছো? জানো আপু, তোমার দেবরটা অনেক ভালো। ঘুরতে গিয়ে আমাকে অনেক কিছু দেখিয়েছে, অনেক কিছু খাইয়েছে, চুড়ি মালা কিনে দিয়েছে। এই দেখো কত সুন্দর লাগছে। এই বলে নেহা চলে গেল ছাদের উপর। গিয়ে দেখে স্বাধীন তার জন্য অপেক্ষা করছে। স্বাধীন নেহাকে দেখে না দেখার ভান করলো। তারপর নেহা গিয়ে জড়িয়ে ধরলো, বলল, তুমি এখানে কি করছো? জানো আমি তোমাকে কখন থেকে এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছি। দেখলাম তুমি কোথাও নেই। ছাদে আসছো কেন? আর আসবে তো আমাকে বললে না। চলো বাসায় যাই। তোর জন্যই অপেক্ষা করছিলাম, তাই ছাদে আসছি। তোকে বলি নাই। আমি জানি তুই এখানেই আসবি, এই জন্য বলি নাই। আর এখন বাসায় গিয়ে কি করব? এখানে একটু দুজনে মিলে গল্প করি। না, চলো এক্ষুনি যাই। আপু আবার সন্দেহ করবে। এমনিতেই সেদিন সন্দেহ করেছিল, অনেক কষ্ট করে সন্দেহটা দূর করেছি। এইবার যদি কিছু বুঝতে পেরে যায় তাহলে মেরেই ফেলবে। তাড়াতাড়ি চলো যাই। বলে স্বাধীন এবং নেহা দুজনে হাত ধরে ছাদ থেকে নেমে আসলো। ওদের হাত ধরা স্বাধীনের ভাবি মানে নেহার বড় বোন দেখতে পেল। এটা দেখার পর তার সন্দেহ বেড়ে গেল, কিন্তু এগুলো কিছু না বলে বলল, এবার আসলে স্বাধীনের ভাবি মানে নেহার বড় বোন কেনাকাটা করতে যায়নি। সে আসলে ওদের পরীক্ষা নেবে, এজন্য বাইরে গেল। তার সন্দেহটা মিথ্যা নাকি সত্যি এটা বুঝতে। নেহা ভাবি বাহিরে গেল কেন? সেদিনই তো কেনাকাটা করলো। যাকগে, বাহিরে গিয়েছে ভালোই হয়েছে। নেহা চল না, আমরা একটু রুমে যাই, একটু রোম্যান্স করি। তুই আবার সেদিনের মতো
চিৎকার চেঁচামেচি করিস না। না আমি যাব না। তুমি সেদিন এমনিতেই আমাকে অনেক কষ্ট দিয়েছো, অনেক ব্যথা পেয়েছি। আমি ব্যথায় জ্বর এসেছিল। তুমি যাও, আমাকে একলা থাকতে দাও। তুমি তোমার রুমে চলে যাও, আমি আর তোমার সাথে যাব না। নেহা যেতে চাইল না, কিন্তু স্বাধীন চাইল না। নেহাকে স্বাধীন এক প্রকার জোর করে রুমে নিয়ে গেল। বলল, আচ্ছা, তুই এত ভয় পাস কেন? এখানে ভয়ের কি আছে? প্রথম প্রথম একটু তো ব্যথা লাগবেই। এত ভয় পেলে তো হবে না। কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, আমি তোকে আস্তে আস্তে আদর করব। বলে স্বাধীন নেহার জামা কাপড় খুলে ফেল এবং স্বপ্নের সাগরে ডুবে গেল। অতঃপর বেশ কিছুক্ষণ পর স্বাধীনের ভাবির মানে নেহার বড় বোন বাহির থেকে বাসায় আসলো, কিন্তু ততক্ষণে তাদের কাজ শেষ। এসে কিছুই বুঝতে পারল না। বেশ কিছুদিন চলে গেল। তারপর ওদের আবার ইচ্ছে করলো, কিন্তু স্বাধীনের ভাবি মানে নেহার বড় বোন আর বাহিরে যায় না। সে বাহিরে না গেলে তো ওরা কিছুই করতে পারছে না। তখন স্বাধীন ভাবিকে গিয়ে বলল, ভাবি, কি করছো? এত কাজ করো তুমি, দেখি তো আমি একটু হেল্প করি তোমায়। ভাবি, আমরা একটু ঘুরতে যাব, মানে নেহাকে নিয়ে একটু ঘুরতে যাব। তুমি কি যেতে দেবে ভাবি? প্লিজ যেতে দাও, প্লিজ ভাবি, তুমি না করো না। বলে দুজনে বাসা থেকে বের হলো। দুজনে সিদ্ধান্ত নিল হোটেলে যাওয়ার। কিছুক্ষণ পর একটা হোটেলে দেখতে পাই, সেখানে চলে গেল। ওখানে গিয়ে অনেক সময় কাটালো। তারপর এদিক ওদিক ঘুরে বেড়ালো, পার্কে গেল, আরও অনেক জায়গায় ঘুরে বেড়ালো। তারপর বাড়ি চলে আসলো। এসে স্বাধীন তার ভাবিকে বলল, ভাবি, আমরা চলে এসেছি ভাবি, অনেক ক্ষুধা লেগেছে, কিছু খাবার থাকলে দাও। আসতে একটু বেশি দেরি হয়ে গেল। তুমি আবার চিন্তা করছিলে নাকি আমাদের জন্য? জানো ভাবি, আজকে নেহাকে নিয়ে অনেক ঘোরাঘুরি করেছি। বলে খাবার বেড়ে দিল স্বাধীনের ভাবি, মানে নেহার বড় বোন। দুজনেই খেয়ে নিল। খেয়ে দিয়ে স্বাধীন আবার বাহিরে গেল। এভাবে কিছুদিন কেটে গেল। এই কিছুদিন ওরা অন্যভাবে থাকলো, যেন কেউ বুঝতে না পারে যে ওরা দুজন দুজনকে ভালোবাসে। স্বাধীনের এমন ভাব দেখে নেহা বলল, কি ব্যাপার, তোমাকে তো আর দেখাই যায় না। সারাদিন থাকো কোথায়? আমি তোমাকে কত খুঁজে বেড়াই, কিন্তু কোথাও নেই। তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করো না, কত রাতে বাসায় ফেরো, কিন্তু একটু বলবা নাকি আমার উপর রাগ করেছো? এই তো বাহিরেই থাকি, আর আমাকে খুঁজতেছিস কেন? খাওয়া দাওয়া বাহিরে করেছি, তোর সাথে মেলামেশা করছি না, এই জন্য যে ভাইয়া ভাবি বুঝে যেতে পারে, এই জন্য দূরে দূরে থাকছি। এমন করছি, তোর উপর কেন রাগ করব? এভাবে কিছুদিন কেটে গেল। তারপর স্বাধীন একদিন নেহার ওয়াশরুমে কাউকে কিছু না বলে ঢুকে গেল। নেহা তো জানে না। যখন নেহা দরজা লাগিয়ে শুতে যাবে, আর কিছুক্ষণ পরে স্বাধীন ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। নেহা চমকে উঠল, বলল, তুমি এখানে কি করছো? কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও। আরে এখানে কেন আসছো? আপুদুল্লা ভাই যদি জানতে পারে তাহলে মেরেই ফেলবে। তাড়াতাড়ি চলে যাও। কিন্তু স্বাধীন গেল না, উল্টে নেহার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ল। একটু বেশি জোরে শব্দ হলো। কিছু করতে যাবে, তখনই নেহা বাধা দিল, কারণ নেহা এখন আর এগুলো করতে চাচ্ছে না। কেন কিছু করতে দেবে না? ঠিক আছে, আজকে তাহলে নাই করলাম, কিন্তু আমরা কালকে ঘুরতে যাব। ওকে, আমাকে কিন্তু যেতেই হবে। যদি না যাও তাহলে আমি আজকেই কিছু করব, বলা যাবে তো? আজকে কিছু করা যাবে না, ঠিক আছে? আমি আপুকে বললে যদি যেতে দেয় তাহলে যাব। তুমি এখন যাও প্লিজ। কেউ যদি শুনতে পায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। ওঠো তাড়াতাড়ি, যাও প্লিজ। স্বাধীন চলে গেল, কিন্তু যাওয়ার পথে পায়ের নিচে বোতল ছিল, তাই অনেক জোরে শব্দ হলো। তখন স্বাধীনের ভাই মানে নেহার দুলা ভাই স্বাধীনকে দেখে ফেল। সে সন্দেহ করে ফেলল, বলে স্বাধীনের ভাই চলে গেল। স্বাধীন তার রুমে চলে গেল। পরের দিন সকালে স্বাধীন তার ভাবিকে গিয়ে বলল, ভাবি, তোমার সাথে আমার কিছু কথা আছে। অবশ্য অনেকবার বলেছি, এবার বললে আমার মারবে না তো? আমি আর নেহা একটা পার্কে ঘুরতে যাব। শুনেছি পার্কটা নাকি অনেক সুন্দর। সেদিন নেহাও যেতে চেয়েছিল। আমি বলেছিলাম আজকে অনেক দেরি হয়ে গেছে, অন্য একদিন নিয়ে আসবো। তাহলে যাই ভাবি? ভাবি, তুমি চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো ভাবি। তোমাকে কথা দিলাম, আজকে আর বেশি দেরি করব না, খুব তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে ভাবি, আমরা তাহলে বেরিয়ে পড়ি।
এভাবেই অনেক দিন কেটে গেল। দিন যাচ্ছে, সন্দেহ ততই বাড়ছে। সেদিনে ভাবলো ওরা দুজন তো যথেষ্ট বড় হয়েছে, সত্যি মিথ্যা বলাও যাচ্ছে না, কিন্তু এভাবে তো আর চলতে দেওয়া যায় না। কিছু একটা করতেই হবে বা বলতেই হবে। যখন ওরা বাসে আসলো তখন বলল, কি রে, তোরা কোথায় গিয়েছিলি? ঘুরতে বললি তো তাড়াতাড়ি চলে আসবি, আজকে এত দেরি করে আসলি। ভাগ্যিস তোর ভাইয়া মানে তোর দুলা ভাই বাসায় আসে নাই। যদি জানতো তোরা বাইরে গিয়েছিলিস তাইলে এতক্ষণ কতই না বকা দিত। জানিস আমরা এতক্ষণ কত ভয় ভয় ছিলাম। এখন যা ফ্রেশ হয়ে আনি। এভাবে আরো কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন স্বাধীন নেহার জন্য ফুল কিনে নিয়ে আসে এবং ফুল দিয়ে নেহাকে প্রপোজ করে। তারপর ওরা কাউকে না বলে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বলে ওরা দুজন বেরিয়ে পড়লো। অনেক জায়গায় ঘুরে বেড়ালো। আজকেও হোটেলে যাওয়ার কথা ছিল, কিন্তু সময় না থাকাই যেতে পারলো না। এদিক ওদিক ঘুরেই চলে আসবে। এরই মাঝে স্বাধীনের ভাই মানে নেহার দুলা ভাই দেখতে পেল। সেখানে কিছু না বলে বাসায় গেল। গিয়ে তার বউকে বলল, কি ব্যাপার, ওরা বাইরে গিয়েছিল কেন? দুজনে বাইরে গিয়ে কি করলো? ওরা তো যথেষ্ট বড় হয়েছে। আমার কেমন জানি সন্দেহ লাগে। ওদের বাইরে যেতে দিলে কেন? দেখা, আমি বারবার বলে দিচ্ছি, এগুলো কিন্তু ঠিক না। অনেক দিন ধরে লক্ষ্য করছি। তুমি ঠিকই বলেছ, আমারও কেমন যেন সন্দেহ লাগে। ওরা দুজন একসাথে বাইরে যায়, কি করে না করে আমার কেমন যেন সন্দেহ সন্দেহ লাগে। তুমি একটু খেয়াল রেখো, দেখো সত্যি নাকি মিথ্যা। আবারও খেয়াল রাখবো আমিও, দেখি সত্যি নাকি মিথ্যা। যদি সত্যি হয় তাহলে বাবাকে জানাবো। স্বাধীনের ভাই এবং ভাবি ওদের দুজনকে অনেকটাই সন্দেহ করে ফেলো। বুঝতে পারলো ওদের ভেতরে অন্যরকম একটা সম্পর্ক আছে। এখন আর কি করার, কিছু তো বলতেই হবে। তখন স্বাধীনের ভাই এবং ভাবি ওদের দুজনের কাছে গেল। স্বাধীনের ভাই বলল, কিরে, তোরা দুজনে একসাথে কি করিস? সব সময় কি গল্প করিস? তোদের দুজনের ভিতরে কি কোনো সম্পর্ক আছে? থাকলে বল, অনেক দিন ধরেই তো তোদের মেলামেশা দেখছি। সত্যিটা কি বলবি? এখানে কিন্তু মিথ্যে কথা বলা যাবে না। যা বলবি সত্যি বলবি, ঠিক আছে? ভাই এবং ভাবির মুখে এমন কথা শুনে স্বাধীন থমকে দাঁড়িয়ে গেল। নেহাও থমকে গেল। নেহার কোনো কথা বলছে না, চুপচাপ মুখটা ছোট করে বসে আছে। স্বাধীন কাঁপাকাঁপি গলায় বলে উঠল, মানে ভাইয়া ভাবি, আসলে নেহাকে অনেক পছন্দ করি। সত্যি বলতে আমি নেহাকে, আর নেহা আমাকে ভালোবাসে। মানে আমরা দুজন দুজনকে ভালোবাসি। তোমরা যদি রাজি থাকো তাহলে আমি নেহাকে বিয়ে করতে চাই। বলো, তোমরা কি রাজি আছো? নেহাও কাঁপাকাঁপি গলায় তার আব্বুকে এবং দুলাভাইকে বলল, দুলাভাই, আপু, আমিও স্বাধীনকে অনেক পছন্দ করি এবং ভালোবাসি। আমি রাজি স্বাধীনকে বিয়ে করার জন্য। তোমরা যদি রাজি থাকো তাহলে বাবা মাকে জানাও, জানিয়ে আমাদের বিয়ের ব্যবস্থা করো। কি আর করার, এভাবেই চলতে থাকলো কিছুদিন। নেহার দুলাভাই মানে স্বাধীনের ভাই যদিও একটু রাজি হতে চেয়েছিল, কিন্তু স্বাধীনের ভাবি মানে নেহার বড় বোন রাজি নয়। সে তার বোনকে এখানে বিয়ে দিবে না। এই নিয়ে নেহার বড় বোনের সাথে তার দুলাভাইয়ের কিছু কথা কাটাকাটি হয়ে গেল। সেজন্য নেহার বড় বোন নেহাকে নিয়ে বাপের বাড়ি চলে গেল। গিয়ে তার বাবাকে বলল, বাবা, তোমার মেয়ে কি করেছে না করেছে তার মুখেই শোনো। আমার মান সম্মান কিছুই রাখলো না। বাবা, তোমার মেয়ে কি করেছে না করেছে তার মুখেই শোনো। আমার মান সম্মান কিছু রাখলো না। এই জন্য তোমার জামাইয়ের সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, শুধুমাত্র তোমার মেয়ের জন্য। ওকে স্যার, ওর মুখে শোনো, আমি কিচ্ছু বলতে পারবো না। কেন রে, কি হয়েছে? তোদের এত রাগ কেন? কি হয়েছে খুলে বল। সেটা তোমার মেয়ের মুখেই শোনো, আমি কিছুই বলতে পারবো না। কি হয়েছে নেহা? তোর বড় আপু এত রাগ করেছে কেন? তো এমনভাবে রাগ করে কথা বলে না। কি হয়েছে বলতো আমাকে। মানে বাবা, আমি আপুর দেবরকে অনেক পছন্দ করি এবং আপুর দেবরও আমাকে অনেক পছন্দ করে। আমরা দুজন দুজনকে ভালোবাসি। এটা নিয়ে আপু আর দুলাভাইয়ের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়েছে। কি? তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় সাহস হলো কি করে? তা আবার আমার সামনে এগুলো কথা বলছিস? লজ্জা করে না তোর বেয়াদব মেয়ে? এ বলে নেহাকে নেহার বাবা জোরে একটা থাপ্পড় মারলো। নেহার মা তাকে আটকালো। কিছুক্ষণ পর নেহার বাবা বলল, এই শিক্ষা দিয়েছি তোকে আমি? বল, শিক্ষা দিয়েছি? আমার মান সম্মান দেখছি তুই কিছুই রাখবি না। আমি কখনো ভাবতেও পারি নাই
তুই এমন কাজ করবি, তুই যে আমার মান সম্মান ধুলোয় মিশে দিবি সেটাও আমি ভাবতে পারি না। আর দেরি করা যাবে না, তোর একটা ব্যবস্থা করতেই হবে। তোকে আমি কিছুদিনের মধ্যেই বিয়ে দিয়ে দেবো। এই কথা শুনে নেহা কান্না করতে করতে রুমে চলে গেল। কিছুক্ষণ পর নেহার মা রুমের ভেতর গেল। নেহা ওর মাকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো। মা মেয়ের কষ্ট দেখে মা নিজেও কান্না করে দিল। কিছুক্ষণ পর মেয়ের চোখের পানি মুছিয়ে দিল। তারপর মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করলো। মারে, এরকম পাগলামি করিস না, একটু বোঝার চেষ্টা কর। এগুলো প্রেম ভালোবাসার মধ্যে কিছুই নেই। আমরা তোকে ভালো দেখে বিয়ে দেব, তুই সুখে থাকবি, ভালো থাকবি। তুই কেন কষ্ট করবি বল মা? তোকে আমরা ভালো দেখে বিয়ে দেব। এ নিয়ে নেহাদের বাড়িতে অনেক তুলকাণ্ড বেঁধে যায়। স্বাধীনদের বাড়িতেও একই ঘটনা ঘটে যায়। দুজনেরই ভাবছে কি করা যায়, কেউই ভেবে পাচ্ছে না তারা এখন কি করবে। এগুলো নিয়ে তাদের অনেক ঝামেলা বেঁধে গেল। আপনাদের কি মনে হয় নেহা এবং স্বাধীনের মিলিত হতে পারবে কখনো? এখন শুধু সময়ের অপেক্ষা, সময় বলে দিবে তাদের কি হবে। এভাবে কিছুদিন কেটে গেল। তারপর স্বাধীনের বাবা নেহার বাবাকে ফোন দিয়ে বলল, বিআই সাহেব, ওরা ছোট মানুষ, যা ভুল করেছে আপনি রাজি থাকেন তাহলে ওদের সিদ্ধান্ত আমরা মেনে নেই। কি আর করা যাবে, দুজন দুজনকে পছন্দ করে, আমার কোনো আপত্তি নেই। আপনার যদি আপত্তি থাকে তাহলে বলতে পারেন। বিয়ে সাহেব, এটা হতে পারে না, এটা অসম্ভব, এটা কখনোই সম্ভব না। মেয়ে আমি অন্য জায়গায় দেখে শুনে বিয়ে দিব, আপনার ছেলের সাথে বিয়ে দিব না। আপনার ছেলেকে বলে দিন আর যেন এসব পাগলামি না করে। আমি আমার মেয়েকে বলে দিব আপনার ছেলের সাথে সম্পর্ক না রাখতে। এ কথা বলে নেহার বাবা ফোন কেটে দিল। স্বাধীনের বাবা এই কথা শুনে খুবই কষ্ট পেল এবং দুঃখজনক হলো। কিছুক্ষণ ভেবে বসে থাকলো। স্বাধীন যখন বাসে ফিরল তখন স্বাধীনের বাবা স্বাধীনকে বিস্তারিত খুলে বলল, দেখ বাবা, তুই নেহাকে ভুলে যা, আর নেহের বাবা তোর সাথে নেহাকে বিয়ে দিবে না। নেহাকে ভুলে যা বাবা। তুই আমাকে তোদের সম্পর্কের কথা বলার পর আমি নেহার বাবাকে ফোন দিয়ে কথা বলছি, কিন্তু নেহার বাবা রাজি হয় না। এক প্রকার অপমান করলো আমাকে। তুই নেহাকে ভুলে যা বাবা। নেহার বাবা তোমাকে এমন করে কথা বলতে পারলো? বাবা, তুমি কেন যে ওদের কাছে ফোন দিয়েছো? ঠিক আছে, তুমি রুমে যাও, আমি দেখছি বিষয়টা। বলে স্বাধীন রুমে চলে গেল। গিয়ে কিছু একটা ভাবতে লাগলো। ওদিকে নেহা তার বাবার মুখে বিয়ের কথা শুনে শুধু কান্না করছে আর মনে মনে স্বাধীনকে চাচ্ছে। এদিকে নেহার বাবা খুব শীঘ্রই নেহার বিয়ে ঠিক করতে যাচ্ছে। এই শুনে নেহা আরও বেশি কান্না করছে। কান্না করতে করতে একসময় চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। সবাই ছুটে আসলো। সবাই বলতে লাগলো কি হয়েছে। কিছুক্ষণ পর নেহার জ্ঞান ফিরে এলো। বলল, আমি কোথায়? আমি স্বাধীনের কাছে যাব। আমি স্বাধীনকে ভালোবাসি। আমি স্বাধীনকে ছাড়া কাউকেই বিয়ে করব না। ছেড়ে দাও আমাকে, আমাকে যেতে দাও। আমি স্বাধীনের কাছে যাব। এই বলে নেহা ছুটতে থাকে, মানে স্বাধীনের কাছে যেতে চাই। নেহা তো পাগল হয়ে গেছে, বারবার শুধু স্বাধীনের কাছে যেতে চাচ্ছে এবং স্বাধীনকে বিয়ে করতে চাচ্ছে। ওদিকে স্বাধীনের বাড়িতে কি অবস্থা? স্বাধীনের বাবা নাকি হার্ট অ্যাটাক করেছে। তারপর সবাই হাসপাতালে নিয়ে গেল। সবাই অনেক কথা বলতে লাগলো। ডাক্তার এসে বলল, রোগীর রক্তশূন্যতা হয়েছে এবং হার্টের প্রবলেম আছে, এনাকে রেস্টে রাখতে হবে। কোনো চিৎকার চেঁচামেচি করা যাবে না, এর সামনে সবসময় উত্তেজিত, এর সামনে করা যাবে না। এনাকে সবসময় শান্ত হয়ে থাকতে হবে। আর রোগীর এবি নেগেটিভ রক্তের প্রয়োজন। যদি রক্তের গ্রুপের সাথে মিলে যায় তাহলে রক্ত দিতে হবে। তাড়াতাড়ি চলে আসুন আপনারা। সবার রক্তের গ্রুপ পরীক্ষা করা হলো, কিন্তু কারোর রক্তের সাথে রক্তের গ্রুপ মিলে না। তখন আর কি করা? তখন নেহাদের বাড়িতে কল করা হলো। ওখানে স্বাধীনের বাবার অসুস্থতার কথা বলা হলো। ওরা শুনে বলা বলি করলো যে কি অসুখ হয়েছে না হয়েছে এসব কথা বলা বলি করলো। তারপর নেহা বলে উঠল, আমার রক্তের গ্রুপ এবি নেগেটিভ। আমি স্বাধীনের বাবাকে রক্ত দিতে চাই। আমি আসছি, কিছুক্ষণের ভেতরেই আসছি। সবাই আমার জন্য অপেক্ষা করো। ঠিক আছে, রাখলাম। বলে নেহা বের হতে যাবে। তখনই নেহার বাবা নেহাকে আটকে ফেললো। বলো, নেহা, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথাও যেতে পারবে না। অসুস্থ হয়েছে, সেরে যাবে, ডাক্তার আছে, সবাই আছে। তোমাকে যেতে হবে না। কদিন পর তোমার বিয়ে, তুমি কোথাও যেতে পারবে না। আমি একটু তোমাকে বাইরে যেতে দেব না। যাও, রুমে যাও। তোমার অনেক সাহস হয়ে গেছে,
কাউকে না বলে বাইরে কেমনে যাচ্ছ? তোমাকে এত সাহস কে দিয়েছে? তুমি কোথাও যেতে পারবে না। যাও, রুমে গিয়ে বসে থাকো। খবরদার বাইরে যাবে না। বলে নেহার বাবা চলে যায়। ততক্ষণে নেহা ভাবতে লাগলো, তার বাবা বাইরে গেলে চুপি চুপি করে চলে যাবে, কাউকে না জানি যেতে চাওয়া। এই সিদ্ধান্ত নিয়ে ফেলো নেহা। তারপর আর কি, যে কথা সেই কাজ। নেহার বাবা বাইরে গেল, বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। তখনই নেহার বড় বোন সেখানে চলে আসলো। বলল, দাঁড়া, কোথায় যাচ্ছিস? বাবা মা তোকে বাইরে যেতে বারণ করলো, তাহলে আবার কেন যাচ্ছিস? বাবা যদি জানতে পারে তোকে মেরেই ফেলবে। তার চেয়ে বরং রুমে গিয়ে বসে থাক। বেশি বাড়াবাড়ি করিস না, এক থাপ্পড় মেরে দেবো কিন্তু। যা, রুমে যা। কত বড় সাহস হয়ে গেছে, তাই না, একা একা বাইরে যাওয়া? নেহা, তুই বড্ড বার বেড়ে গিয়েছিস, বুঝেছিস? বলে নেহার বড় বোন চলে যায়। এদিকে নেহা চিন্তিত হয়ে যায়, কি করবে কিছুই বুঝতে পারছে না। অনেকক্ষণ ভেবে ভেবে একটা বুদ্ধি বাইর করলো যে সে পালিয়ে যাবে সেখানে, তারপর আর কি পালাতে যাবে। তখনই নেহার ফোনটা বেজে উঠল। নেহার বাবার টের পেয়ে গেল, বলল, নেহার ফোন। মনে হচ্ছে কে ওখানে? ওখানে কে দাঁড়িয়ে আছে? নেহা, তুই যাস না মা, একা একা বাইরে যাস না। তুই একা বাইরে গেলে তোর বিপদ হবে। একা যাস নে মা, একা যাস নে। দেখ নেহা, তুই এমন কেন করছিস? কেন তোর ওখানে যেতে হবে? তোর তো যাওয়ার কোনো প্রয়োজন নেই। নেহা, আমার কিছু ভালো লাগতেছে না, তুই যাস নে। না বাবা, আমার যেতে হবে, আমাকে যেতে দাও প্লিজ। আমি বেশিক্ষণ থাকবো না, একটু পরেই চলে আসবো। প্লিজ বাবা, আমাকে যেতে দাও। আমি বলছি তো বেশিক্ষণ দেরি করব না। আমি তো যথেষ্ট বড় হয়েছি, আমি তো আর ছোট নেই যে একা বাইরে যেতে পারবো না। আমি একাই বাইরে যেতে পারবো। বাবা প্লিজ আমাকে একটু সময়ের জন্য বাইরে যেতে দাও। নেহা, তুমি বুঝতে পারছো না, কদিন পর তোমার বিয়ে। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? এ সময় তো তোমার তো এখন বাইরে যাওয়া যাবে না। তুমি বুঝতে পারছো না? তোমার যদি এখন কিছু হয়ে যায় তাহলে কিছু করার থাকবে না। নেহা, আমি বারবার বলছি, তুমি কোথাও যেও না। তোমার এখন কিছু হয়ে গেলে আমার আর কিছুই করার থাকবে না। বেশি কথা বাড়িও না। বেশি কথা না বাড়িয়ে রুমে যাও প্লিজ। বাবা প্লিজ এমন করো না। আমি তো যথেষ্ট বড় হয়েছি, তাই না? আমি তো আর ছোট নেই। আমি তোমাকে বারবার বলছি, আমি তো বেশিক্ষণ দেরি করব না, কিছুক্ষণের ভেতরেই চলে আসব। আর আমার কি হবে? কি সব যা তা বলছো, আমার কিচ্ছু হবে না। তুমি দেখে নিও, আমার কিচ্ছু হবে না। বাবা আমি যাই, তুমি টেনশন করো না, আমার কিচ্ছু হবে না। নেহাকে যেতে না দিল। নেহা মানল না, ও যাবেই যাবে, এটাই ওর শেষ কথা বলে বাসা থেকে বের হলো এবং হাসপাতালে যাওয়ার জন্য গাড়িতে উঠল। নেহা হাসপাতালে চলে গেল, গিয়ে সবাইকে দেখলো এবং বলল, কি হয়েছে? কার কি হয়েছে? আমি অতটা বুঝতে পারিনি। ফোনে তার পাশে চেঁচামেচি, ফোনে কথা অত সুন্দরভাবে বোঝা যায় না। আমি বুঝতেই পারিনি কি অসুস্থ, কার সমস্যা, একটুও বুঝতে পারিনি। আমি শুধু বুঝতে পেরেছি এবি নেগেটিভ রক্ত লাগবে। এর জন্যই আমার এখানে আসা। আমাকে কেউ বাইরে বের হতে দেয় না। আমি খুব কষ্ট করে এখানে এসেছি রক্ত দেওয়ার জন্য। ডাক্তার কোথায়? ডাক্তারকে নিয়ে আসুন, আমি রক্ত দিব। আসুন আমার সাথে, আপনার রক্ত পরীক্ষা করতে হবে। আপনার রক্তে ভাইরাস আছে কিনা এগুলা পরীক্ষা করতে হবে, তারপর রক্ত নেওয়া যাবে। রোগীকে দেখে বুঝতে পেরেছেন, আগে আপনার রক্ত পরীক্ষা করতে হবে। পরীক্ষা না করেই অন্যজনের শরীর থেকে দেয়া যায় না রক্ত, বুঝতে পেরেছেন? ঠিক আছে ডাক্তার, আমাকে নিয়ে চলুন, আমার রক্ত নিয়ে পরীক্ষা করুন, দেখুন কোনো সমস্যা আছে কিনা। তারপরে আমার থেকে রক্ত নিয়ে স্বাধীনের বাবাকে দেন, দেখেন তাড়াতাড়ি সুস্থ হয় কিনা। সে যেন সুস্থ হয়। একটু ভালোভাবে চিকিৎসা করুন, দেখা যাক কি হয়। সবাই তো অনেক টেনশনে আছে, কি হবে না হবে। ইতিমধ্যে নেহা স্বাধীনকে দেখতে পেল। স্বাধীনকে দেখে অনেক খুশি হয়ে গেল। স্বাধীনও নেহাকে দেখতে পেল। স্বাধীন নেহাকে দেখে অনেক খুশি হয়ে গেল এবং ওরা দুজনের কাছে আসলো। স্বাধীন বলল, তোকে তো ফোনেও পাওয়া যায় না, কোথায় ছিলে এতদিন? তোর জন্য আমার কত কষ্ট হয়েছে জানিস তো? আমি তোকে অনেক মিস করেছি রে নেহা, আমি তোকে অনেক ভালোবাসি নেহা। তোকে আমি কতবার ফোন করেছি, কতবার খোঁজ করেছি, কিন্তু কারো কাছে তোর খোঁজ পাইনি। আমার অনেক কষ্ট হয়েছে। তোকে এতদিন পর আজকে যে এখানে দেখতে পাবো ভাবতেও পারিনি। আমিও তো ভাবতে পারিনি তোমার সাথে দেখা হবে। কতদিন পর তোমাকে দেখলাম, তোমায় দেখে অনেক ভালো লাগলো।
তোমার জন্য আমি পাগল হয়ে গেছি। বাসায় আমার বিয়ের কথা চলছে, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই বিয়ে করতে চাই। যদি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায় তাহলে আমি আত্মহত্যা করব। এ কথা বলতে সাথে নেহার মুখ চেপে ধরল, বলল, এসব কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমি তোকে বিয়ে করব, কিন্তু তোর বাবা মা, তোর ফ্যামিলির কেউই তো রাজি না। তাহলে কেমনে কি? আমি তো তোকে অনেক ভালোবাসি, তোকেই বিয়ে করতে চাই। তোকে ছাড়া অন্য কাউকে আমার ভালোই লাগে না। আমি তোকে বিয়ে করতে চাই। হ্যাঁ স্বাধীন, আমি তোমাকেই বিয়ে করব। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমাকে ছাড়া অন্য কারোর কথা আমি ভাবতেও পারি না। তোমাকে না পেলে আমি মরেই যাব। তুমি অন্য কাউকে পছন্দ করতে পারি না, বিয়ে করতে পারি না। ওদেরকে আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কিছুদিনের মধ্যে নাকি আমার বিয়ে দিয়ে দিবে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। বাবা বারবার নিষেধ করে দিয়েছে একা একা বাইরে না আসতে। আমি এসেছি শুধুমাত্র রক্ত দেওয়ার জন্য, কিন্তু তোমার সাথে দেখা হয়ে গেল। আমার আর বাসায় যাওয়ার ইচ্ছে নেই স্বাধীন। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে সংসার করতে চাই। তোমাকে ছাড়া অন্য কাউকে আমার পছন্দ হয় না স্বাধীন। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকেই বিয়ে করতে চাই। স্বাধীন এবং নেহা কথা বলতে বলতে ডাক্তার এসে পড়ল। এসে নেহাকে নিয়ে গেল রক্ত নেওয়ার জন্য। কিছুক্ষণ পর রক্ত দেওয়া হয়ে গেলে নেহা আবার কাছে গেল, গল্প করতে লাগলো। ইতিমধ্যে নেহার বাবা চলে আসলো নেহাকে নিতে। একটু পরে যেতে চাইলে নেহার বাবা খুব জোরে ধমক দিয়ে নেহাকে নিয়ে যেতে লাগে। নেহাকে নিয়ে গিয়ে নেহার বাবা অনেক বকাবকি করলো। এসব কি শুরু করছো? তোমার কি একটু চিন্তা হচ্ছে না? এখনো তুমি অসুস্থ হয়ে যাও, তাহলে তখন কি হবে? তোমার এত বড় সাহস, তুমি গিয়েছো রক্ত দেওয়ার জন্য। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এত বড় সাহস তোমাকে কে দিয়েছে বলো তো? তুমি তো বললে তোর জন্য বাসা থেকে বের হবে, সারাদিন চলে গেলে। তুমি কোথায় ছিলে? বাসায় আসতে তো দেরি হলো কেন? বাবা ডাক্তার আমার রক্ত পরীক্ষা নিরীক্ষা করলো, তারপরে রক্ত নিল, তারপরে রোগীকে দিল। একটু স্বাধীনের সাথে দেখা হয়েছিল, তাই গল্প করেছি। বাবা আমি স্বাধীনকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বাবা আমি স্বাধীনকে বিয়ে করতে চাই, স্বাধীনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমার পক্ষে সম্ভব না। প্লিজ বাবা, তুমি আমাকে জোর করে বিয়ে দিও না। নেহা, এসব কি বলছিস তুই? তোর কি লজ্জা করছে না বাবার সামনে এসব কথা বলতে? তোকে আমি এত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছি, ছি, আমার তো নিজেকে নিজেরই ঘৃণা হচ্ছে। তুই কি আমার মেয়ে? যদি তুই আমার মেয়ে হয়ে থাকিস, তাহলে আমি যে এখানে বিয়ে দিব সেখানেই তোকে বিয়ে করতে হবে, না হলে আমার মরা মুখ দেখবি। নেহা, কি হয়েছে তোর আব্বুর? আম্মু, আমার মনে হচ্ছে আব্বু স্ট্রোক করেছে। তাড়াতাড়ি আব্বুকে হসপিটালে নিয়ে যেতে হবে। কি বলতেছিস সেইগুলা? যা করবে তাড়াতাড়ি করো। তুমি আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। আর এসব হলো কি করে? কি এমন বলেছে যে তোর বাবা এই অবস্থা হয়ে গেল? আমি সত্যি বলছি, আমি তেমন কিছুই বলিনি। আমি শুধু বলেছি যে আমি স্বাধীনকে বিয়ে করতে চাই, ওকে ছাড়া বাঁচতে পারবো না, এগুলো বলেছি। এর চেয়ে বেশি আমি কিছু বলিনি। আব্বুকে টেনশন দেওয়ার মতো কোনো কথা আমি বলিনি। কিন্তু হঠাৎ আব্বু এরকম বুক ধরে বসে পড়লো। এইসব কথা এখন বাদ দাও, তাড়াতাড়ি আব্বুকে হসপিটালে নিয়ে যেতে হবে। তোর বড় বোনকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বল আমরা হসপিটালে গেলাম। তোর বড় বোনকে হসপিটালে আসতে বল। তারপর নেহার বাবাকে হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পর ডাক্তার চিকিৎসা দেওয়ার পর জানতে পারলো হার্ট ব্লক হয়ে গেছে। এরপর নার্স ডাক্তার সবাই এসে চিকিৎসা আরম্ভ করলো। কি করলে কি করা যাবে, ভালোভাবে চিকিৎসা করা যাবে সেগুলো দেখলো। দেখার পর প্রেসক্রিপশন করে দিল, বলল, তাড়াতাড়ি ওষুধগুলো নিয়ে আসুন, যা করবেন তাড়াতাড়ি করুন। আমাদের হাতে বেশি সময় নেই। রোগীর অবস্থা অনেক ক্রিটিক্যাল দেখে মনে হচ্ছে। তাকে বাঁচানোর জন্য যা যা করবেন তাড়াতাড়ি করবেন। এখন আল্লাহর কাছে দোয়া করুন, সে যদি বাঁচায় তাহলেই বেঁচে যাবে। স্বাধীন কোথায় তুমি? তাড়াতাড়ি হসপিটালে আসো। কেন, কি হয়েছে? হঠাৎ হসপিটালে যেতে বলছে, কারো কোনো সমস্যা হয়েছে নাকি? আব্বু স্ট্রোক করেছে, তার অবস্থা খুব খারাপ। বাঁচা মরার মাঝে পথে আছে। যত দ্রুত সম্ভব হসপিটালে চলে আসো। এখানে অনেক কাজ আছে যেটা আমাদের দিয়ে সম্ভব হচ্ছে না। তুমি আসলে আমাদের একটু সহজ হয়ে যাবে। কি বলতেছো এগুলো? হঠাৎ এভাবে তোমার আব্বু স্ট্রোক করলো কিভাবে? তোমাদের মতো কি কোনো ঝামেলা হয়েছিল নাকি আমাদের এই বিয়ে নিয়ে? আমার তো মাথায় খারাপ হয়ে যাচ্ছে। কি বললে এটা? আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলে আসো। এখানে অনেক কাজ আছে, তুমি আসলে আমাদের একটু সুবিধা হতো।
যত দ্রুত সম্ভব চলে আসো। ঠিক আছে ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি যত দ্রুত সম্ভব চলে আসতেছি। আমার বেশি সময় লাগবে না, আমি বাইক নিয়ে আসতেছি। আপাতত তোমরা একটু অধিক সামলাও, আমি আসতেছি। নেহার সাথে কথা শেষ করে স্বাধীন দ্রুত বাইক নিয়ে হসপিটালের দিকে চলে গেল। বাড়িতে কাউকে কিছুই বলেনি। নেহার বাবা কি সুস্থ হয়ে উঠতে পারবে? স্বাধীন আসছো? তুমি দেখো কি থেকে কি হয়ে গেল। আব্বুর সাথে আমি ভালোভাবে কথা বলতেছিলাম, হঠাৎ করে আব্বু বুক ধরে বসে পড়লো, তারপর থেকে এই অবস্থা। তোমার এবার সব সময় এত বিয়ের কথা বলতে হবে কেন? তাদের বয়স হয়ে গেছে, তাই টেনশনে প্রেশার লো হয়ে গেছে, এই ধরনের স্ট্রোক হয়ে গেছে। তোমার তো বোঝা উচিত, এত বারবার বলা লাগে নাকি? তুমি একদম ঠিক কথাই বলেছ। আমার আসলে এতবার আব্বুকে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলা উচিত হয়নি। বারবার বিয়ের ব্যাপারে কথা বলার কারণে আজকে বাবার এই অবস্থা। তোকে কতবার বলেছি যে তোর বাবার সাথে এইসব বিষয়ে কথা বলিস না, বলিস না, বলিস না। তারপরও তুই তোদের এই বিয়ে নিয়ে বারবার তোর আব্বুর সাথে কথা বলিস। তুই তো জানিসই তোর আব্বু তোদের এই বিয়ে কখনোই মেনে নেবে না। তারপরও তুই বারবার কেন একই কাজ করিস? আজ তোর জন্য তোর বাপের কিছু হয়ে যায়, এই কাজটার জন্য কে দিয়ে থাকবে? কোনো দায়ী থাকবি তুই? তার জন্য আমি সম্পূর্ণ দায়ী। তুমি ঠিক বলেছ। আজকে আব্বুর এই অবস্থার কারণ হচ্ছে আমার আসলে অনেক বড় ভুল হয়ে গেছে। আর বুকে এইভাবে বারবার একই কথা বলার দরকার ছিল না। তারপরও আমি কি মনে করে বারবার বলেছি, যার জন্য আজকে মরেই যাব। দেখুন আন্টি, যা হবার তা তো হয়ে গেছে। এখন সেইগুলো নিয়ে আপনারা দুজনে এরকম বার্গেনিং করলে কি হবে? এখন একটা কাজ করা উচিত আমাদের সবার, সেটা হলো আল্লাহর কাছে দোয়া করা উচিত। আল্লাহ আঙ্কেলকে সুস্থ করে দিন। আপনারা দোয়া করেন। ঝগড়া করে এখন কোনো লাভ নেই, যা হবার তা তো হয়ে গেছে। কি ব্যাপার স্বাধীন, তুমি এখানে কেন? তোমাকে যে আসতে বলেছে এখানে, আজ তোমাদের জন্যই আজকে তোমার আঙ্কেলের এই অবস্থা। তোমাদেরকে বারবার নিষেধ করলাম তোমরা এই সম্পর্কে আর কেউই আগিও না, তারপরও তোমরা বারবার একই ভুল করতেছো। আজ তোমাদের জন্য দেখো তোমার আঙ্কেলের কি একটা অবস্থা হয়ে গেল। আন্টি, যেটা হবে সেটা তো হয়ে গেছে, এখন আর এই কথা বারবার রিপিট করে কি কোনো লাভ আছে বলো? এখন শুধু দোয়া করো আঙ্কেল যাতে দ্রুত সুস্থ হয়ে যায়। তোমরা দুজন আমার কষ্টের কি বুঝবা? আমার কষ্ট আমি বুঝতে পারতেছি। তোমরা যদি এই সম্পর্কে না জড়াতে তাহলে আজকে আমার এই দিনটা দেখতেই হতো না। এই সমস্যার জন্য আসলে কি নেহা দায়ী? নেহার আম্মু স্বাধীনকে একদম দেখতে পারতেছে না। স্বাধীনকে দেখলে যেন তার রাগ আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাচ্ছে। কারণ নেহার আম্মু ভাবতেছে যে নেহার আপুর এই অসুস্থতার কারণ হচ্ছে তারা দুজন। ডাক্তার সাহেব, আমার আব্বুর কি অবস্থা? এখন আব্বুকে আর সুস্থ হয়েছে? তার জ্ঞান কি ফিরেছে? যে ডাক্তার সাহেব কি ওষুধ লাগবে আমাকে বলেন, আমি সব এনে দিচ্ছি এখনই। নিহা আন্টি, তাহলে তোমরা সবাই এখানেই থাকো, আমি বাইরে গিয়ে ওষুধ নিয়ে আসতেছি। আমার বেশি সময় লাগবে না, আমি যাব কি আসবো। ঠিক আছে, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও, বেশি লেট করো না, দ্রুত আসার চেষ্টা করো। স্বাধীন অনেক অনেক চিন্তার মধ্যে আছে। তাদের দুজনের জন্যই নেহার আব্বু অসুস্থ হওয়ার পর থেকে স্বাধীন অনেক চিন্তার মধ্যে আছে। কারণ নেহার আব্বুর কিছু হয়ে গেলে এর দায়ভার ওদের দুজনকে নিতে হবে। কারণ ওদের দুজনের জন্যই তার আজকে এই অবস্থা। স্বাধীন, সব ওষুধ ঠিকঠাক মতো আনছো তো? কোনো কিছুর কমতি যেন না থাকে। আব্বুকে যেভাবে সুস্থ করে তুলতে হবে, অসুস্থ করে তুলতে হবে, না হলে এই পাপের প্রায়শ্চিত্ত আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না, আমার যতদূর সম্ভব চেষ্টা করার আমি করতেছি। সর্বোচ্চ দিয়ে তোমার আব্বুকে সুস্থ করে তোলার চেষ্টা করতেছি। তুমি আর চিন্তা করো না। তুমি আন্টিকে বসে একটু রেস্ট নাও। তোমাদের অনেক ধকল গেছে সারাদিন, আর না হয় বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসো। না স্বাধীন, সম্ভব না। আমি এখান থেকে সরতে পারবো না। যতক্ষণ না আব্বু সুস্থ হচ্ছে ততক্ষণ আমি এখান থেকে যেতে পারবো না। আর তুমি বলতেছো খাওয়ার কথা, আমার গলা দিয়ে এখন খাবার নামবে না যতক্ষণ না আব্বু সুস্থ হচ্ছে। এভাবে না খেয়ে থাকলে তো তোমরা দুজন অসুস্থ হয়ে যাবে, পরে আবার
তোমাদের দুজনকে হসপিটালে ভর্তি করতে হবে। তাহলে আঙ্কেলের পাশে কে দাঁড়াবে, কে তাকে সেবা যত্ন করবে? তোমরা যদি অসুস্থ হয়ে যাও তার চেয়ে বরং তোমরা গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসো, তাহলে শরীরটা অনেক ভালো হবে। আর এত টেনশন করলে হবে নাকি? আল্লাহ আছে তো। আমি এখন খাবার খেতে পারবো না। তুমি একটা কাজ করো, আম্মুকে নিয়ে গিয়ে বাইরে কোনো হোটেল থেকে খাইয়ে নিয়ে আসো। আম্মু সে সকালে খেয়েছে, তারপর আর খাওয়া দাওয়া করেনি। রাত হয়ে এলো প্রায়। তোমরা খাওয়া দাওয়া করো, আমি এখন খাওয়া দাওয়া করবো না। আমি তোর আব্বুকে ছেড়ে কোথাও যাব না। আমি এখানেই থাকবো সারাদিন সারা রাত। নিহা আন্টি দেখো, এমন করলে কিন্তু হবে না। তোমরা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো। আচ্ছা, তোমাদের বাইরে যেতে হবে না, আমি বরং বাইরে গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসি। তোমরা এখানে বসেই খেও। এখন হয়েছে তো নাকি? এভাবে না খেয়ে থাকলে তোমরা কিন্তু অসুস্থ হয়ে যাবে। তাই আর জেদ করবো না, আমি বাইরে গিয়ে খাবার নিয়ে আসতেছি। এটা একদম ঠিক কথাই বলেছো স্বাধীন। তুমি একটা কাজ করো, বাইরে থেকে খাবার নিয়ে আসো, আম্মু এখানেই খাওয়া দাওয়া করুক। তুমি একটু খাওয়া দাওয়া করো, আমি একটু করি। বাইরে না যাওয়ার থেকে তাই বরং সব ভালো হবে। ঠিক আছে, আমি তাহলে বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে আসি। তোমরা এখানে বসে থাকো, আর ডাক্তার বের হলে ডাক্তারের সাথে কথা বলো। স্বাধীন বাইরে চলে গেল নেহা আর নেহার আম্মুর জন্য খাবার আনতে। নেহার আম্মু অনেক চিন্তার মধ্যে আছে, সে শুধু কান্না করতেছে। তার মনে একটাই ভয়, যদি কিছু হয়ে যায়। এখন সবই উপরওয়ালার হাতে, উপরওয়ালা চাইলে সে আবার ফিরিয়ে দিতে পারবে। ডাক্তার সাহেব, আমার আব্বুর এখন কি অবস্থা? সে কি এখন সুস্থ হয়েছে? দেখুন, এত চিন্তা করার কোনো বিষয় নেই। আপনার আব্বু আগে থেকে অনেক বেটার ফিল করতেছে। সে এখন আগে থেকেও সুস্থ আছে। এখন আর কোনো ভয় নেই। আপনারা একটু নির্ভয়ে থাকার চেষ্টা করুন। ডাক্তার সাহেব, আমি নেহার আব্বুর সাথে দেখা করতে পারি এখন? না না না, এখন দেখা করা যাবে না। কি বলতেছেন এগুলো? মাত্র অপারেশন শেষ হলো, এখন দেখা করা যাবে না। 24 ঘন্টা পর আমরা বলতে পারবো দেখা করতে পারবেন কি পারবেন না। 24 ঘন্টার মধ্যে সুস্থ হওয়া যদি যায়, তাহলে দেখা করার বিষয়ে কথা বলতে পারবেন। কেন ডাক্তার সাহেব, এখন একটু দেখা যাবে না? আমরা গিয়ে কথা বলবো আর শুধু একটু দেখবো। নেহা আর নেহার আম্মু এখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে। তা এখন চিন্তামুক্ত হলো। নেহার আব্বু এখন আগে থেকে সুস্থ আছে। এর মধ্যে নেহার বোন এসে হাজির। সে কান্না করতে করতে এসেছে। কি রে নেহা, আপুর হঠাৎ কি হয়েছে? কি হলো বলতেছিস না কেন? বল। দেখো আপু, এখন আর চিন্তা করার কোনো বিষয় নেই। আব্বুর নাকি হার্ট ব্লক হয়ে গেছিল, তাই হার্টের রিং পরাইছে। এখন আর চিন্তার কোনো বিষয় নেই। আগের থেকে আব্বু অনেক সুস্থ আছে, কিন্তু এখন দেখা যাবে না। ডাক্তাররা যখন দেখা করতে যেতে বলবে তখনই দেখা করা যাবে, এর আগে দেখা করা যাবে না। কি বলছিস? আপুর হঠাৎ হার্ট ব্লক হয়ে গেল কেন? কি হয়েছিল এমন? নাকি বাড়িতে কোনো ঝামেলা হয়েছিল? এমন তো কখনো আগে হয়নি। আব্বুর সাথে হঠাৎ এমন হলো, নিশ্চয়ই তোদের সাথে কোনো ঝামেলা হয়েছে। সত্যি করে বল, কি হয়েছিল বাড়িতে? আমাকে মিথ্যা কোনো কথা বলিস না, যা হয়েছে সেই সত্যি কথাটা বল। আপু, ভয় পাওয়ার কিছুই নেই। আব্বু এখন আগের থেকে অনেক সুস্থ আছে। এখন এর সব বিষয়ে আর না বলি, এগুলো কথা আমরা বাড়িতে কেউ বলতে পারবো। আপাতত হসপিটালে কোনো ঝামেলা করিস না প্লিজ। ঝামেলা মানে কি বলতে চাইছিস তুই? আমি ঝামেলা করব না তো কে করবে? আমার আব্বু হসপিটালে ভর্তি, আর আমি জানতে পারবো না যে কি হয়েছিল বাড়িতে? কি জন্য আব্বু এরকম গুরুতর অসুস্থ হয়ে পড়লো? অবশ্যই আপু, অবশ্যই তা জানার অধিকার আছে, কিন্তু এখন না। হসপিটালে ঝামেলা করিস না প্লিজ। এখানে অনেক রোগী আছে, তাদের প্রবলেম হবে। চিল্লাচিল্লি করলাম না, কিন্তু তুই ধীরে সুস্থ আমাকে বল কি হয়েছিল বাড়িতে। আব্বুর সাথে একটু ঝামেলা হয়েছিল স্বাধীনের সাথে দেখা করার জন্য। পরে এগুলো নিয়ে অনেক কথা বলার পরে আব্বুকে বললাম যে আমি স্বাধীনকে অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। ওকে স্যার, আমি বাঁচতে পারবো না। এই কথা শুনে আব্বু রেগে আমাকে মারতে উঠে পড়ে। আমি বললাম যে আমি কি এমন দোষ করেছি সেটার জন্য তুমি আমাকে মারতে আসছো? আমি তো শুধু একজনকে ভালোবেসেছিলাম, তাকে শুধু আপন করে পেতে চাই, এটাই তো তোমার কাছে চেয়েছিলাম। সেই কথা শুনে আব্বু কোথায় গিয়ে হঠাৎ বুক ধরে বসে পড়লো। তারপরে এই অবস্থা। তোকে আমি বারবার নিষেধ করেছিলাম যে এগুলো বিষয় নিয়ে আর কথা, পড়াশোনা দুজনকে ভুলে যায়, নিজেদের ক্যারিয়ারের দিকে ফোকাস কর। কিন্তু তোর আমার কোনো কথা শুনলি না। কি
কিন্তু তোরা আমার কোনো কথা শুনলি না। আজ তোদের দুজনের জন্য আজকে বাবার এই অবস্থা। বাবার এই অবস্থার জন্য আজকে তোরাই দায়ী। আমার কথা যদি শুনে চলতি তাহলে আজকে বাবার এই অবস্থা হতো না। আপু অনেক হয়েছে, আর বলিস না প্লিজ। আমি বুঝতে পেরেছি যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তাই বলে কি তোরা আমাকে সবাই মিলে এভাবে কথা শোনাবি? এখন তো আমার মনে হচ্ছে আমি কি আত্মহত্যা করলে তোরা বোধহয় খুশি হবি। দেখ, উল্টাপাল্টা কোনো কথা বলিস না। না বুঝে একটা কথা বলা উচিত না। আমি তোকে ভালোভাবে বলতেছি, তোকে আমি খারাপভাবে কিভাবে কথা বলছি? তুই আত্মহত্যা করার মতো কথা বলতেছিস, এটা কিন্তু ঠিক করতেছিস না। তুই আমার সাথে এভাবে কথা বলতে পারিস না। তুই আমার ছোট, সেটা মাথায় রাখিস। তাছাড়া আর কি বলবো, একটা ভুল হয়ে গেছে, সেটা হয়তো ছোটোখাটো কোনো ভুল নয়, অনেক বড় একটা ভুল। কিন্তু সেই কথাগুলো বারবার যদি মনে করিয়ে দিস, বারবার সবাই মিলে আমাকে এনে দোষারোপ করিস, তাহলে আমার কেমন লাগে সেটা তুই একবার আমার জায়গায় এসে দেখ, তাহলে বুঝতে পারবি যে আমার কেমন লাগতেছে। তাদের দুজনের মধ্যেই একরকম কথার ঝড় শুরু হয়ে গেছে। তারা শুধু একে অপরের দোষারোপ করার চেষ্টা করতেছে। তারা বড় বোন নেহার উপর অনেক রেগে আছে। নেহা বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু তার বড় বোন যেন থামে না। এক পর্যায়ে তাদের মা রেগে গেল। কি ব্যাপার? আমি কিন্তু অনেকক্ষণ ধরে দেখতেছি, কিন্তু কিছু বলতেছি না। তোমাদের দুজনের এটা হসপিটালে, এটা মাছের বাজার নয় যে তোরা এখন চিল্লাপাল্লা করবি। একটা ঘটনা ঘটে গেছে, সেটা নিয়ে বারবার কথা বলার কি আছে? আগে তোর বাবা সুস্থ হয়ে নে, তারপরে এগুলো বিষয় নিয়ে কথা বলা যাবে। আপাতত এগুলো বন্ধ রাখ, একটু একটু শান্তিতে থাকতে দে। আমিও তো আপুকে সেটাই বলতেছি, কিন্তু তা আমার কথা শুনতেছে না। আমি তো বলতেছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু এখানে চিল্লাপাল্লা করে কী লাভ? বাড়িতে যাওয়ার পরে যা করার করিস, এখন আমার কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে আরও অনেক রোগী আছে, তাই সবার সমস্যার কথা ভেবে আপুকে আমি চুপ থাকতে বলেছি। তাদের মধ্যে এরকম কথোপকথন করার মাঝখানে হঠাৎ ডাক্তার চলে আসলো। সবাই ডাক্তারের দিকে তাকিয়ে সবার মধ্যে একটা ভয় কাজ করতেছে। দেখুন, আপনাদের আর টেনশন করার দরকার নেই। রোগীর অবস্থা আগের থেকে অনেক ভালো, জ্ঞান ফিরেছে। আপনারা দুপুরের পর তাকে বাসায় নিয়ে যেতে পারবেন, তবে তাকে অনেক সাবধানে রাখতে হবে। সবসময় লোকজন থাকতে হবে, তাকে ঠিকমতো ওষুধ খাওয়াতে হবে। ডাক্তার সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এত ভালো একটা খবর শোনালেন, আমাদের শুনে খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে বুকের ওপর থেকে একটা পাথর নেমে গেল। তাহলে আজকে দুপুরের পরে আমরা আব্বুকে নিয়ে বাসায় চলে যাব। স্বাধীন, তুমি এখন বাড়িতে যাও। এখানে তোমাকে আপু দেখে ফেললে অনেক সমস্যা হয়ে যাবে। তোমার সাথে আমি বাড়িতে গিয়ে কথা বলবো। আপাতত তুমি যাও, আর আমি যদি সময় পাই তাহলে তোমার সাথে আমি দেখা করব। ফোন করলে ফোন রিসিভ করো। ঠিক আছে, তাহলে আমি গেলাম। আর আঙ্কেলের কি অবস্থা হয় আমাকে জানাইও। আঙ্কেল পুরোপুরি সুস্থ হওয়ার অপেক্ষায় আছে, আমাদের জন্যই তার এই অবস্থা। তার বাড়িতে গিয়ে সময় পেলে আমাকে ফোন করো। তোমার ফোনের অপেক্ষায় থাকবো আমি। ফোন রিসিভ করবো না মানে? আচ্ছা ঠিক আছে, এখন তুমি বাড়িতে যাও, আর দেখে শুনে যাও। সারাদিন কিছু খাওয়া দাওয়া করনি, বাড়িতে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নাও, তাহলে দেখবে একটু ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। এই জন্য যে তোমাকে আমার এত ভালো লাগে, তুমি তো এখন আমার বউ হওনি, তারপরও আমার তো খেয়াল তুমি রাখো। যদি আমার বউ হও তাহলে কতই না আমাকে ভালোবাসবে, কত আমার খেয়াল রাখবে, আমাকে আদর যত্ন দিয়ে আগলে রাখবে। তাই তোমাকে বিয়ে করার জন্য আমার মনটা এত পাগল হয়ে গেছে। হয়েছে, তোমার আবার দুঃখের সময় এত রোমান্টিক কথা কই থেকে যাস আমি নিজেই বুঝতে পারতেছি না। এখনো অনেক কথা বলতেছো, এখন বাড়িতে যাও, আমি আব্বুকে নিয়ে বাড়িতে যাব। আল্লাহ হাফেজ। দুজন কথা শেষ করে যে যার মতো চলে গেল। স্বাধীন তার বাড়ির দিকে চলে গেল, আর নেহা তার আব্বুকে নিয়ে বাসায় চলে গেল। তাদের সম্পর্ক এখন কোন দিকে মোড় নিবে? আদৌ কি ওরা দুজন একে অপরকে সারা জীবনের জন্য আগলে রাখতে পারবে? হ্যাঁ স্বাধীন, কি অবস্থা তোমার? খাওয়া দাওয়া করছো, এখন কি একটু ভালো লাগতেছে নাকি খারাপ লাগতেছে এখনো? না, এখন আগের থেকে ভালো লাগতেছে। আঙ্কেলের কি অবস্থা? সে কি ভালো আছে এখন? সেটা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমরা দুই বোন মিলে আব্বুর সেবা করতেছি। আম্মু তো আছে, আব্বু এখন আগের থেকে অনেক সুস্থ আছে, এখন আগের মতোই কথা বলতেছে। সব এখন ঠিকঠাক,
কিন্তু আমার সাথে ঠিক করে কথা বলতেছে না, আমার উপর এখনো রেগে আছে। তাহলে চলো একটা কাজ করি, কালকে আমরা দেখা করি। অনেক দিন তো হয়ে গেল একসাথে সময় কাটাই না, একটু আড্ডা দেই না। কালকে দেখা হবে, আড্ডা দেওয়া হবে, পাশাপাশি আমাদের সামনে কি করা উচিত সেটা নিয়ে কথা বলা হবে, নাকি কি বলো তুমি? সবই তো ঠিক আছে, কিন্তু এখন আব্বু অসুস্থ, এর মধ্যে আবার যদি শুনে যান বাইরে গেছি, তাহলে যদি আবার আগের মতো অসুস্থ হয়ে যায়, সেটা নিয়ে অনেক চিন্তার ভেতরে আছি। আরে তেমন কিছু হবে না, বলবে যে ডাক্তার যেতে বলছে, ডাক্তারের সাথে কিছু কথা এখনো বাকি আছে, সেগুলো শোনার জন্য যাচ্ছি আর পরামর্শ দিতে যাচ্ছি। তাই আর কোনো সমস্যা হবে না। ডাক্তারের কথা বললে তারাই বলবে হ্যাঁ যাও যাও, গিয়ে ভালো করে শুনে আসো। কথাটা তুমি একদম মন্দ বলনি। আচ্ছা ঠিক আছে, বাড়িতে এসে কথা বলি, বলার পরে যদি তারা যেতে বলে তাহলে তোমাকে ফোন দিয়ে সব জানাবো, আর যদি না যেতে দেয় তাহলে তো আর কিছু করার নেই। না আসতে দিলে সেই বিষয় আলাদা, কিন্তু আগে তো তোমাকে বলতে হবে। যদি ঠিক মতো বলতে পারো তাহলে অবশ্যই তোমাকে আসতে দেবে, আর যদি আসতে না দেয় তাহলে কোনো সমস্যা নেই, এটা নিয়ে এত প্যারা নেওয়ার কোনো বিষয় নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আমি ফোন দিয়ে জানাবো না কি হয় না হয়, আর এত চিন্তা করা লাগবে না। ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো তুমি, আর আমি যদি শক্ত থাকি তাহলে আমি যদি শক্ত থাকি তাহলে আমাদের বিয়ে কেউ আটকে রাখতে পারবে না। তুমি দেখে নিও, আমরা একে অপরকে নিজের করে নিব ইনশাল্লাহ। নেহা খুবই আত্মবিশ্বাসী, নিজেকে নিয়ে সে এখনো বিশ্বাস করে তারা একে অপরকে বিয়ে করবে, সুখে সংসার করবে। কিন্তু স্বাধীনের এই বিষয়টা নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে, আদৌ কি তারা একে অপরকে সারা জীবনের জন্য পাবে? কিরে স্বাধীন, কি সমস্যা তোদের? এর আগেও তো ওকে আর নেহাকে নিয়ে অনেক সমস্যা হয়ে গেল, তারপরেও আবার তুই সেই মেয়ের সাথে কথা বলতেছিস? তোর কি কোনো লজ্জা শরম নাই নাকি? নাকি আমাদের মান সম্মান সব ধরে মিশিয়ে দিতে চাচ্ছিস তুই? আসলে ভাইয়া, তুমি তো জানোই আমি নেহাকে কত পরিমাণ ভালোবাসি। নেহাকে ভুলে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি যদি বিয়ে করি শুধুমাত্র একেই বিয়ে করব, কারণ ওকে আমি অনেক ভালোবাসি। তোমরা সেটা কেন বুঝতে পারো না বলো তো? এসব আবেগ আমাকে দেখাতে যাস না। তোর কথা মতোই বাবা নেহারের বাবাকে বলেছিল তোদের বিয়ের ব্যাপারে। নেহারের বাবা মুখের ওপর না করে দিয়েছি, তখন আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়ালো? তোর জন্য আজকে বাবা অন্যর সামনে কি মান সম্মান পায় না? তারপর না করা সত্ত্বেও তুই আবার সেই মেয়ের সাথে কথা বলেছিস। তোর সাথে এখনো তোর সম্পর্ক আগের মতো আছে, এটা ভাবতে আমার অবাক লাগতেছে। তোমার সাথে ভাবির কথা হয় নাই? ভাবির বাড়িতে যে কি হচ্ছে সেটা কি তুমি কিছু জানো, নাকি ভাবির সাথে তোমার কথাই হয় না? না, কালকে যাওয়ার পরে আর কথা হয়নি। কি হয়েছে আমাকে তো তেমন কিছু একটা বলেনি, আর আমারও ব্যস্ততার কারণে ফোন করা হয়নি। মানে ভাবির আব্বু, মানে তোমার শ্বশুর কালকে স্ট্রোক করেছিল। তার তো বাঁচার কথা ছিল না, তবে আল্লাহর অশেষ রহমতে সে বেঁচে গেছে এবং তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে আজকে। আর এটা এখনো জানোই না? এটা কোনো কথা হলো? ভাবি তোমাকে কিছুই বলেনি? কি বলতেছিস এগুলো? আমি তো এগুলো কিছুই জানি না। আমাকে তো একটাবার বললেও না তোর ভাবি। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতে পারলাম না, এটা কেমন কথা হলো? শুধুমাত্র তোর জন্য আমরা আজকে সম্মান পাচ্ছি না। কোন জায়গায় হঠাৎ যে আমার শ্বশুর করেছে, আমাকে তো যেতে হবে। যাও গিয়ে ঘুরে আসো, তোমার শ্বশুরকে দেখে এসো, দেখে আসো তার কি অবস্থা এখন। কথাগুলো বলেই স্বাধীনের ভাই তার শ্বশুর বাড়ির দিকে রওনা হয়ে গেল। তার চোখে মুখে চিন্তার ভাব দেখে এমন হলো, হঠাৎ যে তাকে কিছু জানা নেই হয়নি, কি জন্য তাকে জানানো হয়নি সেটা জানার আগ্রহ তার অনেক। কি ব্যাপার নেহা, কালকে এত কিছু ঘটে গেল আর আমাকে কিছু জানাওনি? এটা কিন্তু ঠিক হয়নি। আমার শ্বশুর অসুস্থ আর আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলে না?
এটা কিন্তু তোমরা মোটেও ঠিক কাজ করোনি। কি হিংসা, কি অহংকার তোমাদের, সেটা আমি বুঝতে পারলাম না। আসলে হয়েছে নাকি ভাইয়া এত ব্যস্ততার মধ্যে, চিন্তার মধ্যে কাকে ফোন দিব, কাকে আসতে বলবো কিছুই মাথায় ছিল না, তাই আপনাকে বলার কথা মাথায় ছিল না। কিছু মনে করেন না, এটা ভুলবশত হয়ে গেছে, ইচ্ছা করে করিনি। বুঝতে পারলাম না, আমাকে না মনে হয় পড়েনি। স্বাধীনকে তো ঠিকই মনে পড়ছে। তোমার বোনকে বলেছো, স্বাধীনকেও বলেছো, শুধু আমাকে আর আমার বাবা তোমাকে বলনি? আমি এখন কারণটা বুঝতে পারতেছি। বুঝবো, বুঝেছো? অনেক হয়েছে তোমাদের এই নাটক। তোমাদের নাটক আর দেখতে মন চাচ্ছে না। কি ব্যাপার বাবা, তুমি এসেছো? কি হয়েছে? তুমি নেওয়ার সঙ্গে ঝগড়া করতেছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আমাকে বলো। আর কখন আসলে? তোমার শ্বশুরের সঙ্গে দেখা করেছো কি? না মা, মাত্রই আসলাম, তাই একটু নিয়ে আসার সময় কথা বলতেছি। কালকে সবাই হসপিটালে গেল, আর শুধু আমাকে জানাওনি যে আমার শ্বশুরের কিছু হয়েছে। আপনারা তো আর আমাকে আপন ভাবেন না। আপন ভাবলে কি আর বলতেন না? দেখো বাবা, ভুল বুঝো না। এটা আমরা ইচ্ছে করে করিনি, হয়ে গেছে। যদি ইচ্ছে করে করতাম তাহলে তুমি জানতে পারতে না যে তোমার শ্বশুরের কিছু হয়েছে? কারো না কারো মাধ্যমে তো তুমি জেনেছো অবশ্যই। আর যাকে জানাই সেও হয়তো কাছের কেউই হবে। আচ্ছা বাদ দেন, এসব বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছে না। আমরা পর মানুষ, পরই থাকি। দেখি শ্বশুর আব্বাকে দেখে আবার বাড়ি চলে যাব। এখানে থাকার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। দেখো, তোমরা এগুলো নিয়ে আর চিল্লাচিল্লি করো না। তোমার শাশুড়ি হয়তো সত্যি সত্যিও ভুলে গেছিলাম তোমাকে জানাতে, তাই হয়তো জানাতে পারেনি। এটা নিয়ে আর রাগ করো না। আসো, এখানে আসো। কি আর বলবো বলেন, বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এখন যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। এখন বাড়তি কথা বলে তো আর কোনো লাভ হবে না। তাই বলতেছি, এখন আমরা সমাধানের দিকে যাই। কেউ তো মারতে চাচ্ছে না। আমাদের এই সিদ্ধান্ত তাহলে কি করা আছে বলেন? এখন কি বা করার আছে আমাদের? জামাই, কথাটা তুমি খারাপ বলনি, কিন্তু আমি এত তাড়াতাড়ি কোনো ডিসিশন নিতে চাচ্ছি না। একটা কাজ করো, তুমি তোমার আব্বা আম্মার সাথে কথা বলো, তাদের আমাদের বাড়িতে আসতে বলো। যা কথা বলবো সব তাদের সামনেই বলবো, তাদের সাথে বলবো। একা একা কোনো ডিসিশনে যাব না। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে আমি আমার আব্বুকে আসতে বলতেছি নাকি? তাহলে তাদের সাথে আপনি ভালোভাবে কথা বলবেন, দেখেন তারা কি বলে। এখানে তারা আমার তেমন কোনো কথা নেই। তবে কি নেহা আর স্বাধীন এক হতে চলেছে? তাদের কি বিয়ে দিয়ে নেওয়া হবে? স্বাধীনের ভাই বাড়িতে ফোন করার জন্য বাইরে বের হয়ে আসলো। তার মনে একটা আনন্দ কাজ করতেছে। হ্যালো শালীন, কই তুই? বাড়িতে নাকি বাইরে আসিস? না, আমি তো রুমে আছি। কি বলবে বলো, কোনো সমস্যা হয়েছে নাকি? কোনো সমস্যা হয়নি। তুই একটা কাজ কর, তুই আব্বু আম্মুকে এখনই আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দি। অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আর একটা কাজ কর, সাথে তুইও চলে আসিস। আব্বু আম্মুকে নিয়ে আসি তাড়াতাড়ি। কেন, হঠাৎ কি এমন হলো যে সবাইকে যেতে বলতেছো? কোনো সমস্যা হয়নি তো? তোমার তো অত বুঝতে হবে না। তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো। অতিরিক্ত বোঝা কিন্তু খারাপ। তোকে বললাম যে আব্বু আম্মুকে নিয়ে শ্বশুর বাড়ি আয়। তোকে তো বেশি কথা বলতে বলিনি। যেটা বলেছি সেটা কর, ঠিক আছে? স্বাধীন তার ভাইয়ের সাথে কথা শেষ করে তার আব্বু আম্মুর কাছে গেল, কিন্তু তার আব্বু আম্মু যে বাড়িতে যাওয়ার জন্য কোনো প্রকার রাজি হচ্ছে না। তাদের এক কথা, তারা ও বাড়িতে পা রাখবে না। কিন্তু কেন? শোন, আমি যেহেতু অপমানিত হয়েছি সেদিন থেকে আমি শপথ নিয়েছি আমি ওই বাড়িতে কখনো পা রাখবো না। ওই বাড়িতে যাওয়ার কথা আমি কখনো ভাববো না। তোদের তো আমি মানা করেছি। আব্বু দেখো, এখন এগুলো নিয়ে কথা বলার সময় না। ভাইয়া যেহেতু যেতে বলেছে, তার মানে হয়তো গুরুত্বপূর্ণ কোনো কথা আছে বা কিছু একটা হয়েছে, তাই তোমাকে যেতে বলেছে। আমার কথা খোলাসা করে কিছু বলেনি। তুমি চলো প্লিজ।
তুমি কি জানো না কিছু নাকি? তাহলে এমন কথা বলতে না। আবার কিছু জানতে হবে না, যা জানা তোরা দুই ভাই জানলেই চলবে। আমার কিছু জানতে হবে না। এমন কি হয়েছে যে তোদের জানতে হবে? আরে আশ্চর্য, তুমি তো দেখতেছি কিছুই জানো না। ভাই আর শ্বশুর তো গতকাল স্ট্রোক করছিল, তার অবস্থা তো খারাপ। সে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে, আর তোমরা তাকে দেখতে যাবে না, এটা কোনো কথা বললা? রাগ ভালো, কিন্তু এত রাগ থাকা ভালো না। একটা মানুষ মৃত্যুর দুয়ারে প্রায় দাঁড়িয়ে আছে, আর তোমরা তাকে একটাবার দেখতে যাবে না? তোমাকে আম্মুকে যেতে বলেছে, এখন তোমাদের ব্যাপার। যদি যাও যাবে, আর না গেলে আমার কিছু করার নেই। ভাইয়াকে ফোন দিয়ে বলতেছি। কি বলছিস সেগুলো? কবে এই ঘটনা? কি বলছিস সেগুলো? কবে হলো এই ঘটনাগুলো? আমি তো কিছু জানতে পারলাম না। আমাকে আগে বলবি না? তোদের তো এই বিষয়ে কিছুই জানানো হয়নি। তুই তো একবারও জানাসনি যে আমাকে। এত ভাইও তো কিছু বললো না। এত বড় ঘটনা ঘটে গেল আর আমি কিছুই জানলাম না। কি করে জানাবো? আমি ভালো করে জানতাম না, আবার ভাইয়া তো কিছুই জানতো না। আমি যে তোমাকে বলবো সেটা বলার সময় হয়ে ওঠেনি, আর ব্যস্ততায় কেউ কাউকে কোনো কথাই বলতে পারিনি। এখন তো বলছে, এখন যাও। কথাগুলো শোনার সাথে সাথে স্বাধীনের আব্বু তার আম্মুকে নিয়ে তারা তিনজন চলে গেল নেহার আব্বুকে দেখতে। এখন মনে হচ্ছে নেহা আর স্বাধীনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। অবশেষে বিয়াই আপনি আসলেন। আপনার রাগ তাহলে ভাঙলো। এখন আমি তো ভাবছিলাম আপনি আসবেন না। সে কখন থেকে আপনাদের অপেক্ষায় বসে আছি। আমি যদি জানতাম যে আপনার এই সমস্যা হয়েছে, আপনি অসুস্থ, আমি কখনো চলে আসতাম? আপনার স্টক করার ব্যাপারে আমাকে কেউ কিছু বলেনি। হারামজাদাগুলো আমাকে কোনো কিছু বলেনি। আমি তো জানতাম না কিছুতেই। আজকে মাত্র জানতে পারলাম যে আপনি নাকি গুরুতর অসুস্থ। তাই আর থাকতে পারলাম না, চলে আসলাম। এখন যা হবার তা তো হয়ে গেছে। সেটা দিয়ে রাগারাগি করেন না। সবাই অনেক ব্যস্ততার মধ্যে ছিল। কি করবে না করবে কারোর মাথায় ঠিক ছিল না। কিন্তু এখন তো আমার কিছু বলার আছে। আপনি যদি রাগ না করেন তাহলে আমি কথাগুলো আপনাকে বলতে চাই। আমি বাঁচবো নাকি বাঁচবো না সেটা তো জানি না, কিন্তু আমার একটা উপকার করে দিয়েছেন আপনি। আপনি বেশি জোরে কথা বলবেন না, আপনার সমস্যা হবে কিন্তু। আপনি কি বলবেন আমাকে বলেন। আপনি তো অসুস্থ, বেশি কথা বললে সমস্যা হবে। আপনি বলেন, সমস্যা নেই। আমি এখানে যারা আছে সবাই নেহার স্বাধীনের সম্পর্কের বিষয়ে সব জানি, কিন্তু আমি আপনাদেরকে ওদের সম্পর্কের বিষয়ে কথা বলতে আসছিলাম দেখে অপমান করেছিলাম। এই বিষয়ে ক্ষমা করে দিয়েন। আজকে আমি বলতে চাচ্ছি যে নেহাও মানছে না। ও বিয়ে করলে নাকি স্বাধীনকেই বিয়ে করবে, আবার স্বাধীনেরও ওই একই অবস্থা। এখন যেহেতু ওরা দুজনকে এত পরিমাণ ভালোবেসে ফেলেছে, তাই আমরা আর কোনো বাধা হয়ে না দাঁড়াই। অনেক তো নিষেধ করলাম, কিন্তু শুনলো আর কই। শুধু শুধু আপনার সঙ্গে আমার সম্পর্কটা খারাপ হয়ে গেল। এখন বুঝতে যদি আপনি এখন প্রথম বলেছিলাম তখন রাজি হয়ে যেতাম, তাহলে কতই না ভালো হতো। যাক, আপনারা অবশেষে বুঝতে পেরেছেন, এটাই অনেক। রাগ সেটা তো অনেক কোনো বিষয় না। রাগ এক মুহূর্তে ভেঙে যেতে পারে। আপনি ভালোভাবে দুইটা কথা বলেন। আপনার কথাগুলো শুনেই খুব ভালো লাগলো আমার। তার উপর অসুস্থ আপনি। আপনাকে যেটা বলেছিলাম যে ছেলে মেয়ে যেহেতু রাজি, তাহলে আমাদের আপত্তি করে কি লাভ। এখন তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করা যাক। স্বাধীন আর নেহা দরজার ওপার থেকে সব শুনতেছে আর শুধু হাসতেছে। এখন শুধু তাদের নাচা বাকি আছে। অবশেষে তাদের উপরওয়ালা এক করেই দিতেছে, এটা নিয়ে তারা বেজায় খুশি। স্বাধীন নেহার দিকে তাকিয়ে আছে আর হাসতেছে। অবশেষে তাদের মনের চাপ পূর্ণ হলো। আর কিছুদিনের অপেক্ষা, তারপরে তাদের মনে বাসনা পূর্ণ হবে। আজকে তারা দুজন অনেক খুশি। এই জিনিসটার এত তাড়াতাড়ি না, এখনো 10-15 দিন বাকি আছে। তারপরে এখন আমাদের বিয়ে হয়নি, এখনই আপনি আপনার করে ফেললেন। এত সহজ না, আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, বুঝলেন? যার রোমান্টিক সব বাসর ঘরে দেখায়ও। অনেক কষ্টের পর আজকে আমরা এই জায়গায় এসে
পৌঁছালাম। আজকে অনেক ভালো লাগতেছে, নিজেকে স্বার্থ মনে হচ্ছে। তোমাকে পেয়ে পৃথিবীর সব সুখ এখন আমাদের কাছে। তারা একে অপরকে জড়িয়ে ধরে তাদের সামনে দিনগুলো পরিকল্পনা করতেছে। ভালোবাসা কখনো হাসে, কখনো কাঁদায়। ভালোবাসার গল্পটা সবাইকে হাসিয়ে দিয়ে গেল। গল্পটার হ্যাপি এন্ডিং হয়ে গেল। পৃথিবীর সকল ভালোবাসা এভাবেই পূর্ণতা পাক। না পাওয়া ভালোবাসা সবাইকে কাঁদিয়ে যাক। পৃথিবীর কোনো ভালোবাসার কাউকে কষ্ট না দিক। প্রতিটি ভালোবাসায় পূর্ণতা পাক।